আপনাদের দোরগোড়ায় প্রত্যেক দিনের এক্সক্লুসিভ খবরগুলো সরাসরি পৌঁছে দেয় আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আজকেও বাছাই করা সেরা কিছু খবর। জুড়ে থাকবেন প্রিয় চ্যানেলটির সাথে একেবারে শেষ। বাঙালি হয়ে বাংলায় দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এটি কাজ অবশ্যই করবেন। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব যারা ইতিমধ্যেই করেছেন, যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রকাশ্যে গুলি করে খুন করা হলো জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে। শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ ভারতবর্ষ জুড়ে জাতীয় শোক ঘোষণা। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে পুরো খবরটি। ভরা জনসভায় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। আশঙ্কাজনক পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। প্রয়াত হয়েছেন শিনজো আবে। পশ্চিম জাপানের নারা শহরে প্রকাশ্যে বক্তব্য রাখছিলেন তিনি। জনসভার মাঝেই আচমকা চলে গুলি। পিছন থেকে গুলি চালানো হয় শিনজোকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সূত্রের খবর, তিনি বক্তব্য রাখতে ওঠার কয়েক মিনিটের মধ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রথম গুলি লাগতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপরেও তার ওপর চলে দ্বিতীয় গুলি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি হৃদরোগেও আক্রান্ত হন বলে জানা যাচ্ছে। নাড়া এলাকার একটি হাসপাতালেই তার মৃত্যু হয়। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আত্মায়ীকে। আবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমবেদনা জানিয়েছে রাহুল গান্ধী। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই প্রয়াণে আজ শনিবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার আজ অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। শিনজোর মৃত্যুর পর টুইটারে মোদী বলেছেন, আমার প্রিয় বন্ধুর প্রয়াণে মর্মাহত আমি। দুঃখ প্রকাশের ভাষা নেই। বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। অসামান্য নেতা ছিলেন, অসাধারণ প্রশাসক ছিলেন, জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ঘনিষ্ঠতার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, আবের সঙ্গে আমার যোগাযোগ বহু বছরের। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ওর সঙ্গে আলাপ হয়েছিল। সেই বন্ধুত্ব ছিল অটুট। অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়ে ওর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি আমার ওপর গভীর ছাপ ফেলেছে। মোদী আরও লিখেছেন, আমার সাম্প্রতিক জাপান সফরে ওর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বুদ্ধিমান ছিলেন ওর পরিবার। জাপানের মানুষের প্রতি সমবেদনা জানাই। জাপানের সঙ্গে শোকস্তব্ধ গোটা ভারত। সুখবর, ভোজ্য তেলের দাম কমছে লিটারে 15 টাকা। বিস্তারিত জানাচ্ছি। মূল্যবৃদ্ধির আঁচ বাড়ছে, সেটাই আপাতত সব থেকে বড় মাথা ব্যথার কারণ। ক্ষোভ বাড়ছে মধ্য থেকে নিম্নবিত্তের। আসন্ন বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট, 24-এর লোকসভা নির্বাচনের জন্য, যা মোটেও ভালো ইঙ্গিত নয়। গ্যাসের দাম কমছে না, তাই উপায় একটাই, ভোজ্য তেলে সুরাহা। মধ্যবিত্তের ক্ষোভে প্রলেপ দিতেই খুচরো বাজারে ভোজ্য তেলের দাম লিটারে 15 টাকা কমাচ্ছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এ ব্যাপারে নতুন নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে সর্ষে, সয়াবিন, সূর্যমুখী, পাম, বাদাম তেলের মতো ভোজ্য তেলের দাম কমছে লিটারে 10 থেকে 15 টাকা করে। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ভোজ্য তেলের দাম লিটারে 10 থেকে 15 টাকা কমলেও জিএসটি বসানো হয়েছে কিন্তু প্যাকেটজাত দই, লস্যি, চিড়ে, মুড়ির দামে। ফলে কিন্তু তার উপর জিএসটি বসছে। দাম অনেকটা এই সকল দ্রব্যের কিন্তু বাড়তে চলেছে। 5 বছর পরে ভারতে আর পেট্রোল থাকবেই না। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির মন্তব্য ঘিরে চাঞ্চল্য। 5 বছর পরে দেশে আর পেট্রোল থাকবে না, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এদিন তাকে সাম্মানিক ডক্টর অফ সায়েন্স ডিগ্রি দেওয়া হচ্ছে। সেই অনুষ্ঠানে গিয়েই মন্তব্য করেছেন তিনি। এমনিতে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বাড়ছে দেশে, তার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই অবাক আমজনতা। কেন দেশ থেকে উধাও হয়ে যাবে পেট্রোল? আর পেট্রোল শেষ হয়ে গেলে যানবাহন চলবে কি করে? উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, মহারাষ্ট্রের বিদর্ভ জেলায় বায়ো ইথানল তৈরি হচ্ছে। সেই ইথানল ব্যবহার করে পরীক্ষামূলকভাবে যানবাহন চালানো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রতি কেজি 70 টাকা দরে পাওয়া যাচ্ছে ইথানল। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, আগামী 5 বছরে ভারতের পেট্রোল শেষ হয়ে যাবে। তার ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হবে ভারতে। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে কৃষকদের, দাবি করেছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। তিনি বলেছেন, শুধুমাত্র খাদ্য উৎপাদন করে থেমে গেলেই চলবে না। দেশের কৃষকদের শক্তি উৎপাদন করতে হবে। এবার থেকে কেবল ধান, গম, যব চাষ করে নিজেদের ভবিষ্যৎ বদলাতে পারবেন না কৃষকরা। মহারাষ্ট্রের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বিশেষ ডিগ্রি পেয়েছেন নীতিন গডকরি। সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েই পেট্রোল নিয়ে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, ভারতের বাজারে তেলের যোগান কমে যাওয়ার কারণে পেট্রোল, ডিজেলের জেট ফুয়েল অর্থাৎ বিমানের জ্বালানির রপ্তানিতে ইতিমধ্যে কর বসিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বিদেশে যদি রপ্তানি করতে চায় কোম্পানিগুলো, অতিরিক্ত কর দিতে হচ্ছে। পেট্রোল এবং জেট ফুয়েলের রপ্তানিতে লিটার প্রতি 6 টাকা কর বসিয়েছে কেন্দ্র। বিদেশের ডিজেল রপ্তানি করলে লিটার প্রতি দিতে হবে এখন 13 টাকা ট্যাক্স।
নতুন নিয়মে এবার থেকে দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের ক্ষেত্রে প্রতি টন 23,250 টাকা অতিরিক্ত কর দিতে হবে তৈল সংস্থাগুলোকে। এই সিদ্ধান্তের ফলে দেশীয় বাজারে জ্বালানির যোগান বাড়বে, মূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলেই ধারণা বিশ্লেষকদের। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। ডোনার কার্ডে বসবে এবার হলোগ্রাম এবং বারকোড, সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের। রক্তের ডোনার কার্ডে বসবে হলোগ্রাম, বসবে বারকোড। মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাংক কাণ্ডের পর অবশেষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্ত কয়েক বছর আগে নিলে জীবনদায়ী রক্ত নিয়ে এত বড় দুর্নীতি চক্র গজিয়ে ওঠার আশঙ্কা অনেকটাই কমতো বলে মনে করছে রক্তদান আন্দোলনে যুক্ত কর্মীরা। তারা জানিয়েছেন বছরে সরকার প্রায় কয়েক লক্ষ ডোনার কার্ড ছাপে। রক্তদাতাদের কাছে এই একটি কার্ড অত্যন্ত সম্মানের, পাশাপাশি এই কার্ডের উপরে নির্ভর করে বিনামূল্যে রক্ত পাওয়ার মতো স্পর্শকাতর বিষয়। অথচ এখন চালু ডোনার কার্ডে কোনো নিরাপত্তা নেই বললেই চলে। তাতে না আছে হলোগ্রাম, না আছে বারকোড। এই কার্ড জাল করা অসাধু চক্রের কাছে জল ভাত। শুক্রবার এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেছেন, যে কারণে ঘটনাটি ঘটল তার কারণ খুঁজে সেটিকে নির্মূল করা হবে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়ের প্রযুক্তিগত উন্নতি ঘটে। আমরাও ডোনার কার্ডে বারকোড, হলোগ্রাম আনছি এবার। এদিকে রাজ্যের 1 নম্বর সরকারি ব্লাড ব্যাংকের ঘটনার প্রকাশ্যে আসার পর মুখে কুলু বেড়েছেন স্বাস্থ্য ভবনের রক্ত নিরাপত্তা শাখার আধিকারিকরা। তাদের বিরুদ্ধে অভিযোগ, মানিকতলা সহ বিভিন্ন সরকারি ব্লাড ব্যাংকে বছরের পর বছর দালাল চক্র চলার গুচ্ছ গুচ্ছ অভিযোগ আছে। কিছু কর্মী রাজ্য জুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে ছড়ি ঘুরিয়ে বেড়ান। সময়ে ব্যবস্থা নিলে কর্মীদের একাংশের জড়িয়ে পড়ার মতো মারাত্মক অভিযোগ উঠত না। তাই অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলো স্বাস্থ্য ভবন। ডোনার কার্ডে এবার বসছে হলোগ্রাম এবং বারকোড। কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জমিদাতাদের মধ্যে 260 জন পেলেন চাকরির নিয়োগপত্র। দেউচা বাচামির প্রস্তাবিত প্রথম কয়লা প্রকল্পে জমিদাতা পরিবার থেকে 260 জন জুনিয়র কনস্টেবল পদের নিয়োগপত্র পেলেন। শুক্রবার তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা প্রকল্প দেউচা পাচামি বীরভূমের মোহাম্মদ বাজারে প্রস্তাবিত এই প্রকল্প ঘিরে ইতিমধ্যে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। একাধিক এলাকা থেকে বিরোধিতা প্রদর্শন হয়। জমিদাতাদের ভুল বোঝানোর জন্য আদিবাসীরা নানা রকম মহাসভা গঠন করে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু গত বছর নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটি মানবিক প্যাকেজ ঘোষণা করেছেন, যাতে দাবি করা হয়েছিল যারা এই প্রকল্পের জন্য স্বেচ্ছায় জমি দান করবেন তাদের পরিবারের মধ্যে থেকে মনোনীত সদস্যকেই জুনিয়র কনস্টেবল পদে প্রাথমিকভাবে চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, যোগ্যতার ভিত্তিতে আরও উচ্চ পদেও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। এই শর্ত মেনেই যে 2,500 জমিদাতা জমি দিতে রাজি হয়েছেন তাদের মধ্যে নথিপত্র খতিয়ে দেখার পর এদিন জেলা পুলিশের পক্ষ থেকে 260 জনকে নিয়োগপত্র ইতিমধ্যে তুলে দেওয়া হলো বলে জানা যাচ্ছে। প্রশিক্ষণ শেষে 3-4 মাস পর তারা বিভিন্ন জেলায় জুনিয়র কনস্টেবল পদে চাকরি করবেন বলে এদিন জানিয়েছে রাজ্য। রাজ্যের শিক্ষক নিয়োগে চরম লাগাম ছাড়া দুর্নীতি ইতিমধ্যেই আপনারা জানেন। প্রতিনিয়ত সেই সংক্রান্ত আপডেটও আপনারা পাচ্ছেন। এবার কি জানিয়েছেন শিক্ষামন্ত্রী? কিছুটা হলেও আশার আলো। কি জানিয়েছেন তিনি? আদালতে জট কাটলে শিক্ষক নিয়োগ করবে দ্রুত রাজ্য, জানালেন এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মামলার পর মামলা, সিবিআই তদন্তের নির্দেশ, কিছু ক্ষেত্রে তার উপরে স্থগিতাদেশ, তা নিয়ে টানাপোড়েন। স্কুলের শিক্ষক নিয়ে জটিলতা, বিতর্কে শেষ হচ্ছে না যেন। তার মধ্যেই দ্রুত শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য সরকার। আদালতের নির্দেশ পেলেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে শোরগোলের আবহে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার তৃণমূল ভবনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ব্রাত্য বসু গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা দ্রুত শিক্ষক নিয়োগ করে স্কুলগুলোতে তৈরি হওয়া শূন্যপদ পূরণ করতে চাইছি, ঢেলে সাজাতে চাইছি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে। কিন্তু এই মুহূর্তে সার্ভার রুম বন্ধ থাকায় কাজের সমস্যা হচ্ছে। আমরা আশা করছি মহামান্য আদালত সুবিচার করবেন। রাজ্যের সরকারি স্কুলগুলোতে বহুদিন ধরেই শিক্ষক নিয়োগ হয়নি। শেষ ওই নিয়োগ হয়েছে 2016 সালে। প্রশাসনিক সূত্রের খবর, শুধু শিক্ষক নিয়োগই থমকে নেই, সমস্ত স্কুলে শিক্ষাকর্মী নিয়োগও শেষবারের মতো হয়েছে 2015 সালে। ফলে দিনে দিনে সরকারি স্কুলের শিক্ষকের সাথে শিক্ষাকর্মীর সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে। শূন্যপদ তৈরি হচ্ছে লক্ষ লক্ষ। ব্রাত্য বসু বলেন, ধাপে ধাপে শিক্ষক নিয়োগ করা হবে। তবে যারা চাকরি প্রার্থী রয়েছেন, ইতিমধ্যে ঘটিবাটি বিক্রি করে বিএড MA করে বসে রয়েছেন শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য, তারা কিন্তু ব্রাত্য বসুর এই বক্তব্যের পরেও হতাশ। তারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন যে রাজ্য সরকার যেটা বলেন সেটা কতটা সম্ভব, কতটা তারা করবেন সে নিয়ে কিন্তু তাদের মধ্যে এখনো সন্দেহ রয়েছে। কারণ এর আগে কিন্তু রাজ্য সরকার প্রতিশ্রুতি দিলেও সেই মতো কাজ হয়নি, নিয়োগ হয়নি। ইতিমধ্যে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, নিয়োগ পায়নি চাকরি প্রার্থীরা। তার মধ্যেই আবার এবার শিক্ষামন্ত্রীর ঘোষণা যে আদালতে জট কাটলে শিক্ষক নিয়োগ করবে রাজ্য।
মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে অমরনাথে আটকে ধূপগুড়ির 6 বাসিন্দা, 4 জনের খোঁজ মিললেও নিখোঁজ 2। ইতিমধ্যে 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে আটকে পড়লেন রাজ্যের উত্তরবঙ্গের ধূপগুড়ির 6 জন বাসিন্দা। এই 6 জনের মধ্যে এখনো পর্যন্ত 4 জনের খোঁজ পাওয়া গিয়েছে, বাকি 2 জনের খোঁজ পাওয়া যায়নি। পেশায় ব্যবসায়ী 6 জন ট্রেনে করে অমরনাথ গিয়েছিলেন, সেখানে তারা হেঁটে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। হঠাৎ মেঘ ভাঙ্গা বৃষ্টি নামলে 6 জনই ছন্নছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত 4 জন নিরাপদে ফিরে আসেন ক্যাম্পে। ধসের জেরে আটকে পড়া 5 জনের নাম জানা গিয়েছে ইতিমধ্যে। এদের মধ্যে প্রথম 4 জন ক্যাম্পে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা গিয়েছে। তারা জানিয়েছে প্রায় 18 ঘন্টা ধরে তারা ছন্নছাড়া অবস্থায় ঘুরে বেরিয়েছেন। কার্যত প্রাণ হাতে করে তারা কোনো মতে ক্যাম্পে ফিরে আসেন। বাকি 2 জনের খোঁজও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে তারা। উদ্বিগ্ন তাদের পরিবারের লোকেরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে ইতিমধ্যে 15 জন মারা গিয়েছেন, নিখোঁজ অন্তত 40 জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে প্রশাসন। আরও একবার ক্যাশব্যাক চালু করল জিও। 2000 টাকা পাবেন এই সকল গ্রাহকরা। প্রত্যেক রিচার্জে 50 টাকার কুপন ব্যবহার করে ছাড় পাবেন 50 টাকা প্রত্যেক রিচার্জে। তারা এবার নতুন একটি অফার নিয়ে এসেছে, ক্যাশব্যাক। সংস্থার তরফ থেকে 2000 টাকা রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে পাবেন নির্দিষ্ট কিছু গ্রাহক। কারা কারা পাবেন এই সুবিধা জানাচ্ছি আপনাদেরকে। জিওর তরফ থেকে জানানো হয়েছে সবাই এই অফার পাবেন না। এই অফার সেই সকল গ্রাহকরাই পাবেন যাদের কাছে নতুন মোটো G42 স্মার্টফোন থাকবে বা রয়েছে। এই ফোনটি সম্প্রতি লঞ্চ করা হচ্ছে। এই ফোনটি লঞ্চ করার পর তার সঙ্গে কম্বো প্যাক হিসেবে এই অফার দেওয়া হচ্ছে। এই ফোন বিক্রি করা শুরু হচ্ছে 11 জুলাই থেকে। এই ফোনটি কেনার সঙ্গে সঙ্গে সংস্থার তরফ থেকে বেশ কিছু কুপন দেওয়া হবে। সেই কুপনের ব্যবহার করে রিচার্জ করার সময় প্রত্যেক রিচার্জ করার সময় জিও গ্রাহকরা 50 টাকা করে ছাড় পাবেন। এইভাবে সর্বাধিক 2000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। মোট 8 বছরের জন্য এই সকল কুপনের বৈধতা দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা সর্বশেষে একটু জেনে নেব। চোখ রাখছি শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার 2-1টি স্থানে বিক্ষিপ্তভাবে হতে পারে। তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা 2-1টি স্থানে রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ রোববারও কিন্তু একই রকম আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। চোখ রাখছি এবার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। আপাতত ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। তবে হালকা মাঝারি বৃষ্টি 2-1টি স্থানে প্রত্যেকটি জেলার বিক্ষিপ্তভাবে হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী 24 ঘন্টা রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে সমস্ত জেলার 2-1টি স্থানে রয়েছে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানাচ্ছে। দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা আপাতত নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে।